অলিগার যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লুট করছে এখনো বহাল তবিয়তে বসে আছে। কেউ হয়তো পলাতক, কেউ হয়তো দেশে নাই, কেউ হয়তো জেলে, কিন্তু তাদের ব্যবসা ঠিকই চলতেছে। তাদের সম্পদ কিন্তু ওই হারে কিন্তু ক্রোক হয় নাই, হবেও না হয়তো, যদি আমরা সেটা সোচ্চার না হয়ে আমরা যদি অ্যাকশন না নিই। এটাতে কি হচ্ছে? এটাতে হচ্ছে যে যারা রাজনীতি করে তারা ভাবতেছে ওরা তো এইটা করে পার হয়ে গেল, তাদের তো কোনো শাস্তি তো হইল না, এখন আমি কেন এটা করব না। এখন দুইজনেই যদি পিস্তল একসঙ্গে নামায় দেয়, তারা সে 1 কোটি টাকা ভাগ করে 50-50 নিতে পারে। কিন্তু আমি কি জানি যে আমি পিস্তলটা নামাইলে আপনি আমারে গুলি করবেন না? আপনিও জানেন না যে আপনি পিস্তল নামাইলে আমি আপনাকে গুলি করব না। তাহলে কি হবে? কেউই পিস্তলটা নামাবে না, দুজনেই গুলি ছুড়বে, হয়তো দুজনেই মরবে, বা একজন মরবে, সে নিয়ে যাবে। তাদের মধ্যে যদি আস্থাটা থাকতো যে না আমরা দুজনেই বন্দুক নামাবো, তাহলে তারা জীবনটাও বাঁচত, টাকাটাও ভাগ হইতো। আস্থা নাই, এটাই হচ্ছে তার অর্থ। এখন আমাদের দেশে নিচ থেকে উপর পর্যন্ত আস্থা বলে কিছু নাই। এই আস্থাটা আসে কোত্থেকে? আস্থাটা আসে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে। আপনি ছোটবেলা থেকে আপনাকে যেভাবে মানুষ করা হয়, সেখান থেকে আপনাকে শিখতে হবে যে আমি যদি একটা খারাপ কাজ করি, এটার শাস্তি আমাকে প্রশাসন দিবে না, আদালত দিবে না, আমার সমাজ আমাকে শাস্তি দিবে। আমি আমার বন্ধু বান্ধবকে আমার চেহারা দেখাতে পারবো না। আমি যদি অন্য একটা অপরিচিত অচেনা মানুষকে আমি ঠকাইছি কোথাও, এবং সে এসে বলছে যে এই লোকটা আমাকে ঠকাইছে, ওকে কেউ চিনে না। যেই সমাজে আস্থা আছে সেই সমাজে আমার যে বন্ধু বান্ধব আছে আমার সঙ্গে আর কথা বলবে না যে ভাই আমি তো ওকে চিনি না, কিন্তু তুমি এটা করছো কেন। আমরা এটা করি না। আমরা অতিরিক্ত সহনশীল, অতিরিক্ত তাড়াতাড়ি ক্ষমা করে দিই সবাইকে। এই যে ক্ষমা করার প্রবণতা, এটার ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। এটা একটু ভাঙাই বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা বারবার বলতো তাদের সমর্থকদের যে সাবধান, আমরা ক্ষমতা হারাইলে কিন্তু 5 লাখ 10 লাখ লোক মেরে ফেলবে, তারা বলতো না? এবং তারা আসলে এটা বিশ্বাস করত, কারণ তারা যে কাজটা করছিল এখানে 5-10 লাখ মানুষ মেরে ফেলা কোনো ব্যাপার ছিল না। তারা লক্ষ 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 লোককে হাজার কোটি টাকার ক্ষতি করছে, মেরে ফেলছে, গায়েব করছে, গুম করছে। অ্যাকচুয়ালি কি হলো? অগাস্টের পরে হাতে গোনা কিছু ঘটনা ঘটছে। আশ্চর্য। অন্য দেশে আপনি যখন দেখেন এরকম বিপ্লব হয়, এই বিপ্লবের পরে বছর কা বছর গৃহযুদ্ধ হয়, বছর কা বছর গৃহযুদ্ধ হয়। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় নাই। কেন? আমরা খুবই তাড়াতাড়ি ক্ষমা করে দিই। এখন ক্ষমা করাটা খুবই ভালো, কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি ক্ষমা করে দেওয়াটা ভালো না। এখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। এই অভ্যুত্থানের পরে আমরা একটা গবেষণার কাজ শুরু করি, আমি আর আমার কিছু বন্ধু, যে আমরা জায়গায় জায়গায় শহরে শহরে ঘুরছি বাংলাদেশে, যারা অভ্যুত্থানকারী তাদের আমরা কথা রেকর্ড করছি, হাজার হাজার ঘন্টা, মানে লোকের সঙ্গে শত শত ঘন্টার রেকর্ড, এখনো কাজ চলছে, জানার জন্য যে কারা নাম ছিল, কেন নাম ছিল, তারা কি ভেবে নাম ছিল, কি হলো তারপরে। ভেরি ইন্টারেস্টিং। এটা একটা বড় কাজ, যেটা হয়তো এক বছর 2 বছর পরে বেরোবে। একটা জিনিস আমরা কিন্তু লক্ষ্য করছি, যে আমরা সব জায়গায় গিয়ে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে যাদের সঙ্গে যুদ্ধ করলেন, যারা আপনাদের এতদিন মারলো, আওয়ামী লীগ, ছাত্রলীগ ইত্যাদি ইত্যাদি, এরা কোথায়? এদের কি হয়েছে? এদের কি কোনো শাস্তি হয়েছে? কি হয়েছে? ভেরি ইন্টারেস্টিং। এই পোলাপান আমাদের বলতেছে এরা তো লুকায় আছে। কোথায় লুকায় আছে? বলে আমরাই লুকায় রাখছি। তো আমরা এটা কিভাবে হলো?
আপনারাই যুদ্ধ করলেন, আপনারাই করলেন। তো একজন খুব সুন্দর একটা ব্যাখ্যা দিল, বলেন ভাই বাংলাদেশে আমরা ভাই ভাই পলিটিক্স করি। ভাই ভাই পলিটিক্স মানে হইল লড়াইয়ের সময় লড়াই করি, আবার সব ঠিক হয়ে যায়। আপনি দেখেন আমাদের গ্রাম কালচার কিন্তু এরকমই, আমরা খুব তাড়াতাড়ি মাফ করে দিই। যে একটা গ্রামে একটা খুন হইল, খুনি পালায় গেল, পুলিশ তাকে কিছুদিন খুঁজলো টুজলো, কিছু পাইল না। 2-3 বছর পরে সে আবার গ্রামে হাজির। সে বাপকে বলল, আমি ভাই খুব সরি, আপনার ছেলের সঙ্গে আমার কিছু লেনদেন ছিল, আমি মাফ চাই। আশ্চর্যের বিষয়, বাপ বলে ঠিক আছে মাফ করে দিল। কি আশ্চর্যের বিষয়! এটা সব দেশে কিন্তু এরকম না। কিন্তু আপনি যদি কাউকে খুন করেন আফগানিস্তানে বা পাকিস্তানে, ওয়াজিরিস্তানে, শুধু সে আপনাকে সারা জীবন খুঁজবে না, তার ছেলে আপনার ছেলেকে খুঁজবে, তার ছেলে তার ছেলেকে খুঁজবে, খুঁজে একটা প্রতিশোধ নেবে। ওইটাও খারাপ, ওই রকমের প্রতিশোধ নেওয়া খারাপ। আর একেবারে ইমিডিয়েটলি ক্ষমা করে দেওয়া খারাপ। আমাদের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে একটা সাজা দেওয়া, একটা শাস্তি দেওয়া, কিন্তু সেই শাস্তিটা এমন না যে সে মরেই যায়। সমাজকে দেখতে হবে যে সে একটা খারাপ কাজ করছে এবং সেই খারাপ কাজের জন্য সে পাবলিকলি সে একটা শাস্তি পাইছে। সে কান ধরে উঠা বসা করছে, সে যে চুরি টাকা করছিল সে দান করে দিছে কাউকে, এরকম কিছু আমাদের সিম্বলিক একটা সাজার ব্যবস্থা করা উচিত ছিল। না হলে কি হয়েছে, এরা হারছে, হেরে কিন্তু আবার সমাজে মিশে গেছে, আবার বেরোয় আসবে। হ্যাঁ, অলিগার্ক, আমি একেবারে নিচের কথা বলতেছি, উপরেও একই জিনিস। অলিগার্ক যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংকের থেকে লুট করছে, এখনো বহাল তবিয়তে বসে আছে। কেউ হয়তো পলাতক, কেউ হয়তো দেশে নাই, কেউ হয়তো জেলে, কিন্তু তাদের ব্যবসা ঠিকই চলতেছে। তাদের সম্পদ কিন্তু ওই হারে কিন্তু ক্রোক হয় নাই, হবেও না হয়তো, যদি আমরা সেটা সোচ্চার না হই, আমরা যদি অ্যাকশন না নিই। এটাতে কি হচ্ছে? এটাতে হচ্ছে যে যারা রাজনীতি করে তারা ভাবতেছে ওরা তো এইটা করে পার হয়ে গেল, তাদের তো কোনো শাস্তি তো হইল না, এখন আমি কেন এটা করব না? এটা তো খুবই যুক্তিসঙ্গত একটা কনক্লুশন, তাই না? এই যে এইখান থেকে আস্থাহীনতা আসে আমাদের সামাজিক কার্যক্রম থেকে। আমরা কোনোদিন অন্যায় দেখলে সবাই গিয়ে সেটাকে থামাই না। আমরা মনে করি এটা তো ওর ব্যাপার, আমার ব্যাপার না। আর একটা গল্প বলি। আমি এবার এয়ারপোর্টে আসতেছি লন্ডন থেকে, লাইনে দাঁড়ায় আছি ভদ্রলোকের মতন। একজন লোক, ওইখানে যে পুলিশ টুলিশ থাকে না, কিছু লোক প্রশাসন, ওকে কিছু হয়তো 200-300 টাকা দিছে, ওকে হাত ধরে লাইনের সামনে নিয়ে আসছে। আমার তো মাথা গেছে নষ্ট, চিল্লাশি, আপনি সামনে আসলেন কেন ভাই, এখানে তো লাইন আছে, পিছনে যান। আমি তার সঙ্গে চিল্লাইতেছি, এমন চিল্লাইছি সে গেছে পিছনে, কিন্তু আমার পিছনে যে লোক দাঁড়াইছিল সে ভাই থাক না, মানে সে আমারে বলতেছে থাক না, সে এখানে গন্ডগোল চায় না। যেই সমাজে আস্থা আছে সেই সমাজে কিন্তু এটা হতো না। আমি একজনকে বলতেছি তুমি সামনে কেন গেলা, আমার পিছনের লোকও তাকে বলবে আপনি পিছনে যান, তার পিছনের লোকও বলবে আপনি পিছনে যান। অর্থাৎ কেউ সামনে যাতে সাহস পাবে না, কারণ সে জানে যে সবাই তাকে গিয়ে ধরবে। এই শিক্ষা আমাদেরকে আমাদের ছেলে মেয়ে বাচ্চা পোলাপানদের শিখাইতে হবে যে আপনি যখন একটা খারাপ জিনিস দেখতেছেন, এটা আপনাকে এফেক্ট করে না, কিন্তু আপনি চুপচাপ বসে থাকবেন না, আপনি গলা খুলে চিল্লাবেন। তো এইটা কিভাবে হয়, এই জিনিসটা কিভাবে হয়? একটা হচ্ছে সামাজিকভাবে হয়। আমরা অভিভাবক হিসেবে আমাদের যে ছেলে মেয়ে আছে তাদেরকে আমাদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে, বই পুস্তক এটা পড়াইতে হবে। কিন্তু এটা যে আমাদের অনেক বক্তাই বলছেন, এটা অনেক দীর্ঘদিনের কাজ, এটা একদিনে হবে না। আরেকটা সূত্র হচ্ছে আপনার যেটা কি বলে ধর্মীয় প্রতিষ্ঠান, যে মসজিদে মানুষ যখন যায়, এইরকম শিক্ষা ওখান থেকেও আসতে পারে। এবং মসজিদে যেসব মানুষ যারা নামাজ পড়ে একসঙ্গে মিশে, তাদের মধ্যে যে সম্পর্কগুলো হয়, সেখানেও এই আস্থার রাজনীতি তৈরি হতে পারে। এটা তুরস্কে, যেখানে অ্যানাটোলিয়ান টাইগার্স বলে যে মুভমেন্টটা হয়েছিল,
আমি জানি না আপনার তুরস্কের ইতিহাস জানেন কিনা, সেখানে এই আস্থা তৈরি হয় কারণ ব্যবসায়ীরা যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা একজন আরেকজনকে সাহায্য করত, এবং যদি কেউ কোনো ব্যবসায়ী যদি নিয়ম ভঙ্গ করত অন্য ব্যবসায়ীরা তার সঙ্গে আর লেনদেন করতো না। সে আমার বিরুদ্ধে কোনো ক্ষতি করে না, অন্য কারো বিরুদ্ধে ক্ষতি করছে, কিন্তু আমি তার সঙ্গে লেনদেন করব না। এই যে ব্যাপারটা, যে তখন আপনি নিয়মের মধ্যে আসেন কেন আপনি জানেন যে আপনি নিয়ম ভঙ্গ করলে আপনার বন্ধুরাই আপনার সঙ্গে আর কথাবার্তা বলবে না, আর আপনার সঙ্গে লেনদেন করবে না। সো একটা হচ্ছে সমাজ, একটা হচ্ছে ধর্মীয় যে আপনার প্র্যাকটিস, তৃতীয়টা হচ্ছে রাজনৈতিক প্র্যাকটিস, রাজনৈতিক দল। রাজনৈতিক দলও কিন্তু একটা সমাজে আস্থা নিয়ে আসতে পারে, এটাও সময় সাপেক্ষ। এটার সব থেকে ভালো দৃষ্টান্ত হচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। চীন কিন্তু একটা সম্পূর্ণ আস্থাহীন সমাজ ছিল 50-এর দশকে, 40-এর দশকে। ওইখানে মারামারি, কাটাকাটি, গৃহযুদ্ধ হতো। কিন্তু কমিউনিস্ট পার্টি তার নিজের মধ্যে একটা শৃঙ্খলাবদ্ধ দল গঠন করলো, যেখানে দলের মধ্যে কেউ নিয়ম ভাঙার সাহস পাইত না, কারণ দল তাকে শাসন করত। এটাও আরেকটা পদ্ধতি। এখন আমাদের এই সব পদ্ধতি ট্রাই করতে হবে। ভালো দল গঠন করতে হবে, যেই দল শৃঙ্খলাবদ্ধ, সমাজ তৈরি করতে হবে যেই সমাজে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের শিখায় যে যেখানেই তুমি অন্যায় দেখবা, তোমাকে হয়তো এফেক্ট করে না, কিন্তু তুমি তার বিরুদ্ধে কথা বলবা। আমরা কয়জন যখন দেখি একটা পুলিশ রাস্তায় একটা রিক্সাওয়ালাকে মারতেছে, আমরা কি থামে পুলিশকে বলি যে সে যাই করছে এটা এরকম পিটানি দেওয়ার তো দরকার নেই? আমরা বলি? আমরা বলি না। বলে আমাকে তো পিটাইতেছে না, আমি তো পাস করে চলে যাব। এইটা যতদিন না পরিবর্তন হবে, আমরা যতদিন না অন্যায় দেখলেই সে আমাকে এফেক্ট করুক কি না করুক, আমরা যদি সেখানে কোনো অ্যাকশন না নেই, আমাদের সমাজে আস্থা আসবে না। তখন সবাই মনে করবে যে আমার নিজেরটা আমাকে নিজেই ঠিক করতে হবে। এবং যখন নিজেরটা নিজেই ঠিক করতে হয়, তখন যাদের ক্ষমতা আছে তারা এটাকে ব্যবহার করতে পারে, এবং সেটাই তারা করছে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।